নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি হ্যালো ডাক্তারবাবু। আর আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের পরিবারের ছোট সদস্যদের নিয়ে। তাদের সিজনাল যে সমস্ত রোগ সেই সম্বন্ধে আমরা আগের বিভিন্ন পর্বে আলোচনা করলেও তাদের এমন কিছু রোগ যেগুলো হয়তো আমরা সহজে শনাক্ত করতে পারি না, এবং সেটি একমাত্র শনাক্ত করতে পারে একজন সার্জন এবং একজন বিশেষজ্ঞ। সেই রোগগুলি সম্বন্ধে আজ জানবো, আর সেই রোগ সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের এই পর্বে উপস্থিত রয়েছেন ডক্টর দেবাশিস মিত্র, পিডিয়াট্রিক সার্জন। নমস্কার ডাক্তারবাবু। আমরা আজকের এই আলোচনাতে শুরুতে একটু জানতে চাইবো, যে সমস্ত আমাদের ছোট শিশুরা রয়েছেন পরিবারে, তাদের এমন কি রোগ যেগুলো হয়তো আমরা শনাক্ত করতে পারি না সহজে, বা ইন্ডিভিজুয়ালি বাচ্চাদেরই সেই রোগগুলো হয়, বা এমন কিছু রোগ আছে যেগুলো বড়দের সাথে সাথে বাচ্চাদেরও হয়, সেই রোগগুলো সম্বন্ধে যদি একটু জানান। বাচ্চাদের কিছু রোগ থাকে জন্মগত ত্রুটি বলি আমরা, অর্থাৎ হয়তো তার একটা সাইডে টেস্টিস নেই, অথবা তার খাদ্যনালী তৈরি হয়নি, অথবা তার পাকস্থলীটা বাইরে, এরকম নানান রোগ যেগুলো জন্মগত রোগ বলি, মানে তাকে কনজেনিটাল রোগ বলা হয়। কিছু কিছু রোগ আছে যেগুলো পার্টিকুলারলি বাচ্চাদেরই হয়, সেগুলো বড়দের বিশেষ দেখা যায় না। আর কিছু রোগ আছে, তৃতীয় রোগ গ্রুপটা, যেটা হচ্ছে এমন কিছু রোগ যেগুলো বড়দের হয়, এবং সেই রোগগুলো যে বাচ্চাদের হয় এবং তার জন্য যে বাচ্চাদেরও সার্জারির দরকার হয়, সেই জিনিসটা সাধারণভাবে সবার কাছে জানা নেই। তো সেই রকম রোগ হচ্ছে, ধরুন বড়দের রোগ বাচ্চাদের হয়, তিনটে কমন রোগ। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, একটা হচ্ছে গলব্লাডারের স্টোন, আর একটা হচ্ছে যে কোনো রকমের টিউমার। এই তিনটে কিন্তু বাচ্চাদের হয়, এবং এই ধারণাটা নেই যে আমাদের কাছে রুগীরা যখন আসে তখন তারা বলে, ইমা অ্যাপেন্ডিসাইটিস বাচ্চাদেরও হয় এই রকম। সুতরাং এই রোগগুলো আমাদের প্রথম জানতে হবে যে এগুলো বাচ্চাদেরও বড়দের মতো খুব কমন। একদমই। আপনি যখন তিনটে রোগের কথা বললেন যেগুলো খুব কমন বড়দের পাশাপাশি বাচ্চাদের, সেক্ষেত্রে আমি প্রথমেই আসবো অ্যাপেন্ডিক্সে। এই যখন আমাদের এই সমস্যাটা দেখা যায়, বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন করি বা অস্ত্রোপচার হয়, ছোটদের ক্ষেত্রেও কি একই পদ্ধতি অবলম্বন করতে হবে? একদম। প্রথমেই একটু খোলসা করা উচিত যে অ্যাপেন্ডিসাইটিসটা কাদের হয়। সাধারণভাবে দেখবেন একটু স্বাস্থ্যবান ছেলে বা মেয়ে, যারা খাবারের মধ্যে যাদের সবুজ জিনিস অর্থাৎ গ্রিন ভেজিটেবলস সেগুলো খুব কম থাকে, এবং একটু স্থূলকায় হয়, অর্থাৎ তাদের সাথে সাথে খোঁজ নিলে জানা যাবে তাদের কনস্টিপেশন হয়, তাদের পায়খানা পরিষ্কার হয় না। এটাই হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস রোগটার শুরু। আর এই জিনিসটা আমরা আগে যখন আমরা যখন ছোট বয়সে ছিলাম তখন এই রোগটা বিদেশে হতো, কারণ তারা শাকসবজি খেত না আর আমরা শাকসবজি খেতাম। এখন ঠিক ঘটনাটা উল্টে গেছে, বিদেশিরা যথেষ্ট পরিমাণ শাকসবজি খায়, আমরা এখন শাকসবজি খাই না, আমরা নানান রকম ফাস্টফুড খাই, যার জন্য এখন বাচ্চাদের এই অ্যাপেন্ডিসাইটিস রোগটা খুবই কমন। সেই সঙ্গে এই অ্যাপেন্ডিক্সটা বাচ্চাদের জন্য ঠিক কতটা বিপজ্জনক বলে মনে হয়? বাচ্চাদের জন্য খুবই বিপজ্জনক। এই অ্যাপেন্ডিক্সটা দুটো ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসটা তিনটে বয়সে তো হয়, একটা বাচ্চা বয়সে, একটা মধ্য বয়সে, একটা বেশি বয়সে। তো মধ্য বয়সে অ্যাপেন্ডিসাইটিসটা অতটা সাংঘাতিক নয়, কিন্তু বাচ্চাদের অথবা বয়স্কদের এই দুটো আমরা বলি এক্সট্রিমস অফ এজ, এই দুটোতেই কিন্তু অ্যাপেন্ডিসাইটিস খুব সাংঘাতিক। কারণ আমাদের শরীরে একটা অঙ্গ থাকে যেটাকে আমরা বলি গ্রেটার ওমেন্টাম, সেটা একটা ফ্যাটের ঝিল্লি। সেটা শরীরে কোনো জায়গায় কোনো কিছু যদি অসুস্থ হয়, সে তাকে গিয়ে চাপা দেয়। এবার এই ফ্যাটের যে ঝিল্লি বা ওমেন্টাম, সেটা বাচ্চাদের তৈরি হয় না, সেই জন্য অথবা ছোট থাকে, যার জন্য বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিসটা খুব সাংঘাতিক হয়ে যায়। বেশ, এবার একটু আমি আসবো, আপনি টিউমারের কথাও বললেন। এই যে টিউমার, সেটা কতটা বিপজ্জনক, সেটা কি কি কারণে হয়, কোনোভাবে কি মা বাবার থেকে বা জেনেটিক কোনো কারণে এই ধরনের টিউমার দেখা দেয়? এখন যে বাচ্চাদের যে টিউমারগুলো হয় সেগুলো ধরুন কিডনিতে একটা হয়, একটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে হয়, একটা শরীরে যে সমস্ত মাংসপেশি আছে সেই সমস্ত মাংসপেশি থেকে হয়, বাচ্চাদের হাড়ে হয়, বাচ্চাদের চোখে হয়। এবার এই যে সেলগুলো থেকে হয়, সেই সেলগুলো আমরা বলি এমন একটা সেল, যে সেলগুলো থেকে নানানভাবে শরীরে সেলগুলো ভাগ হয়, প্রিমিটিভ সেল। এবং এই জন্যে এই টিউমারগুলোর সব কথা নামের পরে ওই ব্লাস্টোমা কথাটা থাকে, যেমন কিডনি হলে নেফ্রোব্লাস্টোমা, যদি চোখে হয় রেটিনোব্লাস্টোমা,
যদি লিভারে হয় হেপাটোব্লাস্টোমা, হ্যাঁ, এরকম ব্লাস্টোমা কথাটা দেওয়া থাকে, অর্থাৎ সেটা বাচ্চাদের টিউমার বোঝা যায়। অর্থাৎ সেই টিউমারটা যদি বড়দেরও হয়, খুব রেয়ার, তাকেও কিন্তু ওই নামটা ওই ব্লাস্টোমা হয়, অর্থাৎ তার ক্যারেক্টারিস্টিকটা বাচ্চাদের থেকে থাকবে। এবার এগুলো বেশিরভাগেরই জেনেটিক এবং ক্রোমোজোমাল অ্যাসোসিয়েশন থাকে। জেনেটিক ছাড়া আর কি কি কারণ থাকতে পারে? আর ধরুন বাচ্চাদের, বড়দের যেরকম বিভিন্ন রকমের টিউমার হয়, বাচ্চাদেরও বিভিন্ন রকমের টিউমার হয়। এই যেগুলোর কথা আমি বললাম, এগুলো হচ্ছে সমস্ত জেনেটিক টিউমার। এছাড়া বাচ্চাদের এখন একটা পার্টিকুলারলি টিউমার একটা হয় নতুন, মানে আমরা ধরুন আজ থেকে 10-15 বছর দেখছি, সেটা হচ্ছে, তার নামটা হচ্ছে পাইলোম্যাট্রিসোমা। এই যে রোগটা, এই টিউমারটা হচ্ছে বাচ্চাদের সোয়েট গ্ল্যান্ড, মানে আমাদের যে ঘামের গ্ল্যান্ড, সেইখান থেকে হয়। ডক্টর, আমি একটু আলোচনাটা থামিয়ে, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন উপস্থিত রয়েছেন, শুনবো তার সমস্যা। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি বাচ্চার বয়স 7 বছর। তো বাচ্চা খুব পরিমাণে জল খায়, বমি করে, প্রচুর পরিমাণে বমি করে, আর মাঝে মাঝে পা হাত পা চিবোয়। না, এবার দেখুন, সঙ্গে থাকুন। এবার দেখুন, আপনার বাচ্চার বয়স 7 বছর, প্রচুর পরিমাণে জল খায় এবং বমি করে। সাধারণভাবে দেখা যায় যে জল যেটা খাচ্ছে সেটা যদি শরীরে চলে যায়, তাহলে বাচ্চারা বারবার বাথরুমে যায়। কিন্তু আপনার বাচ্চা যখন বারবার জল খেয়ে বমি করছে, তার মানে জলটা ও পুরোপুরি নিচে যেতে পারছে না। বাচ্চার শরীর স্বাস্থ্য কিরকম? বাচ্চার যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আচ্ছা, সাধারণভাবে যদি বাচ্চার শরীর স্বাস্থ্যটাও ভালো না হয়, তাহলে জানতে হবে যে তার কোথাও খাদ্যনালীতে কোনো একটা জায়গায় বন্ধ করা আছে, সেই জন্যে ও জলটা যা খাচ্ছে সেটা বমি হয়ে যাচ্ছে। সেটার পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা করতে হবে। এই ধরনের কেসে কি কোনো রকম এমন কিছু গুরুত্বপূর্ণ রোগ যেগুলো? হ্যাঁ, হতে পারে। যেমন ধরুন, কিছু কিছু রোগ আছে যেগুলো জন্মগত, মানে ধরুন আমাদের খাদ্যনালীতে কোনো একটা জায়গায় খুব ন্যারো হয়ে যাচ্ছে। এবার সেই ন্যারো মানে হচ্ছে সরু হয়ে যাওয়া। এবার ধরুন সরু হয়ে রয়েছে, সেটা বাচ্চাটা 1 বছর 2 বছর 4 বছর চালাতে পারলো কোনো ক্রমে, তারপর যখন একটু বড় হয়ে গেল, 6-7 বছর হয়ে গেল, তখন দেখা যাচ্ছে সেই সরু জায়গাটা দিয়ে খাবার যাচ্ছে না, অর্থাৎ তখন বমি হয়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করে সেই সরু জায়গাটাকে বড় করার ব্যবস্থা করতে হবে। বেশ, আমরা তাহলে আলোচনায় ফিরে। আপনি যে বলছিলেন যে ধরনটা, যে কি কি কারণে টিউমার হতে পারে, আপনি সোয়েটের কিছু একটা বলছিলেন, সেই ধরনটা সম্বন্ধে যদি আপনি। এবার দেখুন, বাচ্চাদের একটা টিউমার তো জন্মগত টিউমার হলো, এবার হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, এই যে ঘামের গ্ল্যান্ডগুলো আছে, সেই গ্ল্যান্ডগুলো থেকে একটা টিউমার হয়, সেটার নাম হচ্ছে পাইলোম্যাট্রিসোমা। এই রোগটা কিন্তু দেখা যায় যে চামড়ার তলায় হয় এবং খুব শক্ত একটা টিউমার হয়, এবং বেশিরভাগ বাবা মাই এটাকে বা অনেকেও এটাকে একটা সিস্ট বলে ভুল করে, কিন্তু এই টিউমারটা খুব দ্রুত বাড়ে এবং এটাকে অপারেশন না করলে এটা একটা এমন আকার ধারণ করে যে পরবর্তীকালে অপারেশন করতে গেলে একটা বেশ বড় সড়ো কাটার মতো ব্যাপার হয়ে যায়। তাছাড়াও বাচ্চাদের টেস্টিসে অনেক সময়, বাচ্চাদের যে টেস্টিস মানে অন্ডকোষ যেটা থাকে ছেলেদের, সেইটা অনেক সময় নিচে নামে না এবং সেটা উপরে থাকে, তখন তার থেকে কিন্তু একটা টিউমার হতে পারে। সেই টিউমারটা কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার, বেশিরভাগ ক্ষেত্রে ম্যালিগন্যান্ট টিউমার হয়। অর্থাৎ এই যে বাচ্চাদের টেস্টিস নিচে নামেনি, সেটা থেকে টিউমার হতে পারে। এইটা মাথায় রেখে এই টেস্টিস না নামাটাকে খুব গুরুত্ব দিয়ে দেখার দরকার। অনেক সময় পেশেন্ট আছে 6 বছর 7 বছর বয়স, যখন তার টেস্টিস নামেনি, এটা ঠিক কথা নয়। 1 বছরের মধ্যেই এই রোগটা চিকিৎসা করা উচিত, যাতে করে এইরকম ক্যান্সারের দিকে না যায়। বেশ, এই সমস্ত টিউমারের ক্ষেত্রে, বিশেষত বাচ্চাদের নিয়ে যেহেতু আজকের আমাদের এই পর্ব, বাচ্চাদের টিউমারের ক্ষেত্রে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? কেমোথেরাপি কি এই ক্ষেত্রে প্রযোজ্য? একদম, বাচ্চাদের অনেক চিকিৎসা। ডক্টর, আমরা আলোচনায় যাব, তার আগে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে একজন রয়েছেন, শুনবো তার সমস্যা। নমস্কার। নমস্কার, বলছি আমার ভাইপোর রাতের দিকে হচ্ছে বাঁ দিকে ফ্রন্ট পেটে ব্যথা করে খুব রাতে। এবার বলুন, এটা কিছু সমস্যা। এবার শুনি, দুটো প্রশ্ন করি আপনাকে। একটা হচ্ছে তলপেটে কি একটু ফুলে ওঠে কোনো জায়গাটা?
হয়তো আচ্ছা, লাইনে নেই। হ্যাঁ, যদি জায়গাটা ফুলে ওঠে তাহলে সেটা হার্নিয়া, এটা হচ্ছে একদম খুব পরিষ্কার। তাহলে সেটা হার্নিয়া, বাচ্চারা রাত্রিবেলা শোয়ার সময় অনেক সময় কাঁদে, সেই জন্য জায়গাটা ফুলে ওঠে। আর একটা যেটা হচ্ছে বাঁদিকে তলপেটের ব্যথা হওয়া, কিন্তু সাধারণভাবে আমরা মাথায় আমাদের কনস্টিপেশনটাই আসে, অর্থাৎ যে বাচ্চাদের পায়খানা পরিষ্কার না হয় তাদের পায়খানার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু বাঁ দিক দিয়ে নামে, অর্থাৎ সেই জায়গাটা খুব শক্ত হার্ড স্টুল যদি ওই জায়গাটা থেকে থাকে তখন কিন্তু ওই জায়গাটায় ব্যথা হয়। সেটা বাঁদিকে ব্যথা হওয়াটা ডাক্তারকে দেখানো উচিত, আরও ভালো করে জানা উচিত তার পায়খানা কিভাবে হয়, দিনে কবার হয়, রোজ হয় কিনা, সে শাকসবজি খায় কিনা, এগুলো জেনে নেওয়া উচিত। একদমই। আর এই ধরনের আপনি যে বললেন যে দুটো কারণ হতে পারে, একটা হার্নিয়া বা আরেকটা কনস্টিপেশন থেকে। যদি হার্নিয়া হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে এর কি চিকিৎসা থাকে? বাচ্চাদের ক্ষেত্রে হার্নিয়া, বাচ্চাদের ক্ষেত্রে বলে নয়, হার্নিয়া এমন একটা রোগ আমরা বলি জন্মানো থেকে মৃত্যুর দিন অবধি, এই পুরো সময়টার মধ্যে যখনই হার্নিয়া হবে তার অপারেশনটা তখনই করতে হবে। কারণ হার্নিয়ার একটা মেন সমস্যা কি, হার্নিয়াটা আটকে যায়, এবং হার্নিয়াটা আটকে গেলে সেটা একটা জীবনদায়ী অসুখে দাঁড়ায়, ইমিডিয়েট তার অপারেশন করতে হয়। সেই জন্যে হার্নিয়া যখন হবে তার অপারেশন সঙ্গে সঙ্গে করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে আরও অবশ্য। কারণ এবং আপনি তো শুনলে আশ্চর্য হবেন, বাচ্চাদের এই হার্নিয়াটা সবচেয়ে বেশি কমন হচ্ছে প্রথম 6 মাসে, জন্মানোর প্রথম 6 মাসে হার্নিয়াটা সবচেয়ে বেশি কমন, এবং তার আটকে যাওয়াটাও সবচেয়ে বেশি কমন। সুতরাং বাচ্চাদের হার্নিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোগ। এটাকে শনাক্ত করার উপায় কি 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 লক্ষণ থাকতে পারে? শনাক্ত করার প্রধান উপায় হচ্ছে বাচ্চারা যখন কাঁদবে বা খেলা করবে বা খুব জোর চিৎকার করবে, তখন ওই জায়গাটা ফুলে উঠবে, পুঁচকির তলায় জায়গাটা ফুলে উঠবে। এই পুঁচকির তলার জায়গা যেটা ফুলে ওঠে এটা হচ্ছে কমন হার্নিয়া, মানে আমরা এটাকে ইনগুইনাল হার্নিয়া বলি। আর একটা হার্নিয়া বাচ্চাদের হয়, দেখবেন নাভিটা ফুলে ওঠে। এই নাভি ফুলে ওঠা যে হার্নিয়াটা, সেই হার্নিয়াটা হচ্ছে আম্বিলিকাল হার্নিয়া। এই আম্বিলিকাল হার্নিয়াটা সাধারণভাবে বাচ্চাদের অপারেশন লাগে না, এটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। আমরা কিছুদিন অপেক্ষা করি, মানে ধরুন ছেলেদের ক্ষেত্রে বছরটা 4 বছর, আর মেয়েদের ক্ষেত্রে ওটা 2 বছর। এই সময়ের মধ্যে সাধারণভাবে এই আম্বিলিকাল হার্নিয়াটা চলে যায়। এই হার্নিয়াটা যদি আটকে যায় তখন সেটা এমার্জেন্সি অপারেশন, কিন্তু না আটকালেও সেটাও সেমি এমার্জেন্সি, মানে ইলেকট্রিভ ভাবে যত তাড়াতাড়ি সম্ভব করে নেওয়া উচিত। একদমই তাই। আরো একজন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমার ছেলের বয়স 3.5 বছর। বলুন। গলা যদি কিছু খাওয়াতে যাই গলাটা থেকে আটকে যায়। আচ্ছা, আর কোনো সমস্যা? আর এখন এটাই তো, মানে খেতে পারে না কিছু, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ওষুধ দিয়েছে, সেগুলো খেতে পারে না। আপনার কোনো? হ্যাঁ, এবার 3.5 বছরে যখন খেতে গিয়ে আটকে যাচ্ছে, তখন গলার মধ্যে একটা হচ্ছে ও খাবারটা গিলতে অসুবিধে হয়। এবার এই অনেক সময় অ্যানিমিয়া হয়, অ্যানিমিয়াতে এই রকম ঘটনাটা ঘটতে পারে। হ্যাঁ, সুতরাং তার অ্যানিমিয়া আছে কিনা আগে আমাদের দেখতে হবে। 2 নম্বর হচ্ছে ওর একটা পরীক্ষা করতে হবে, যেটা হচ্ছে মুখ দিয়ে একটা খাবার খাইয়ে, একটা ডাই খাইয়ে সেটাকে ওকে গিলিয়ে দেখতে হবে খাবারটা কোথায় আটকাচ্ছে। 2 আর 3 নম্বর হচ্ছে অনেক সময় বাচ্চাদের রিফ্লাক্স ইসোফেজাইটিস বলে একটা রোগ হয়, তাদের সেই রোগটায় পেটের মধ্যে যে পাচক রস থাকে সেই পাচক রসটা ওপর দিকে উঠে আসে এবং খুব জ্বালা যন্ত্রণা হয়, এটাকে আমরা বলি রিফ্লাক্স ইসোফেজাইটিস। এই রোগটা হলে কিন্তু বাচ্চাদের খেতে খুব কষ্ট হয়, এবং সাধারণভাবে এই রোগটা কিন্তু একটু পরেই শুরু হয়। আর তাছাড়া কিছু কিছু রোগ আছে বাচ্চাদের খেতে অসুবিধে হয়, সেগুলো কিন্তু দেখা যায় যে আরও আগে থেকেই শুরু থাকে। আর একটা রোগ আছে যেটা খুব কমন নয়, তাকে আমরা বলি অ্যাকালেসিয়া। সেই রোগটাতে আমাদের যে খাদ্য নালী, মানে ইসোফেগাস, তার তলাটা সরু হয়ে যায় এবং খাবারটা নামতে পারে না। সেটার কিন্তু কোনো ওষুধের চিকিৎসা নেই, চিকিৎসা সরাসরি সার্জারি এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে সোজাসুজি সার্জারিতেই যেতে হয়। এবার আপনার বাচ্চাকে পরীক্ষা করে দেখতে হবে সে এগুলোর মধ্যে কোনটায় পড়ছে, সেই অনুযায়ী তার চিকিৎসা করতে হবে। বেশ, এবার একটু আমরা আলোচনায় ফিরি। আমরা আলোচনা করছিলাম যে টিউমারের ক্ষেত্রে কি কি থেরাপি থাকছে, কেমোথেরাপি প্রযোজ্য কিনা, কি কি চিকিৎসা পদ্ধতি মেনলি? চিকিৎসা পদ্ধতি বাচ্চাদের এবং বড়দের একই রকম।
সার্জারি, একটা হচ্ছে যেটা কেটে সম্পূর্ণ বাদ দেওয়া, কেমোথেরাপিটা হচ্ছে শরীরের মধ্যে দিয়ে ভেনের মধ্যে দিয়ে কিছু ওষুধ দেয়া যেটা সারা শরীরে ছড়িয়ে যাবে। আর একটা হচ্ছে রেডিওথেরাপিটা হচ্ছে কি একটা জায়গায় দেওয়া হবে, অর্থাৎ সার্জারি মানে একটা অংশ কেটে বাদ দিলাম, আর রেডিওথেরাপি মানে আমরা শরীরের একটা জায়গায় রেডিয়েশন দিচ্ছি, সেই রেডিয়েশন দিয়ে সেই জায়গাটার চিকিৎসা হচ্ছে। আর কেমোথেরাপি মানে রক্তের মধ্যে আমরা একটা ওষুধ দিয়ে দিলাম, তার সারা শরীরেই ওষুধটা ছড়িয়ে গেল। অর্থাৎ এই তিনটে রোগের কিন্তু আলাদা আলাদা প্রয়োগ আছে। যেমন কোনো একটা অসুখ যেটা শরীরের একটা পার্টিকুলারলি জায়গায় হচ্ছে, ধরুন আমি কিডনির টিউমারই ধরি, এবার কিডনি টিউমারটা দেখলাম একটা শুধু টিউমারটা কিডনির মধ্যে লোকালাইজড, সে আশেপাশে কোনো জায়গায় ছড়ায়নি, তার ক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। এবারে দেখলাম সেই রোগটা, কিডনির যে রোগটা, সেটা আশেপাশের টিস্যু কিছু ছড়িয়ে গেছে, এবং তখন আমরা কি করব, আমরা তখন সেই জায়গাটায় কেমোথেরাপি দেবো। কেমোথেরাপি দিয়ে টিস্যুটা একটু ছোট হবে, তারপরে আমরা সার্জারিটা করব। তাতে দুটো কাজ হবে, একটা হচ্ছে টিউমারটাও ছোট হয়ে গেল, আর 2 নম্বর হচ্ছে এই টিউমারগুলো অপারেশন করার সময় ভেঙে যাওয়ার একটা চান্স থাকে, যেটা কেমোথেরাপি দেওয়া থাকলে সেই ভেঙে যাওয়ার চান্সটা থাকলো না। আর তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে আমরা কেমোথেরাপি দিয়েছি, সার্জারিও করেছি। এবার সার্জারি করার পরে আমাদের মনে হচ্ছে যদি টিউমারটা আবার ফিরে আসে, তখন আমরা যে টিউমারটা যেখানে ছিল, যেটাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় টিউমার বেড, মানে টিউমার যেখানে শুয়ে থাকে, সেই টিউমার বেডটাই আমরা রেডিয়েশন দিই, তাতে করে রোগটা ফিরে আসার চান্স একদমই কমে যায়। আর তারপরেও যদি দেখা যায় যে রোগটা অনেক বেশি ছড়িয়ে আছে, তখন তাকে আবার নতুন করে কেমোথেরাপি দিতে হয়। বেশ, তবে এই বিষয়টা শোনার পর একটা প্রশ্ন থাকছে, যেটা এই কেমোথেরাপি বা রেডিয়েশন এগুলো আমাদের প্রাপ্তবয়স্কদের জন্য যতটা সক্ষমভাবে নেওয়া সম্ভব, সেটা কি একটা নবজাতক বা কোনো শিশুর পক্ষে কি সেটা সম্ভব? হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে যে আমরা রেডিওথেরাপি বাচ্চাদের, বড়দের সবাইকেই দিই। এবার সেটা ডিপেন্ড করে আমরা রেডিওথেরাপিটা কতটা দেবো। হ্যাঁ, এবার তার একটা মাপ থাকে, এবার সেই মাপ অনুযায়ী রেডিওথেরাপি দিলে বাচ্চারা খুব ভালোভাবে সেটা নিতে পারে। শুধু বাচ্চাদের সঙ্গে বড়দের যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে বাচ্চাদের যে হাড়, সে হাড়টা বাচ্চাদের বড় হয়, অর্থাৎ গ্রোথ হয়। এবার রেডিওথেরাপি দিলে অনেক সময় বিভিন্ন জায়গায় সেই গ্রোথটা বন্ধ হয়ে যায়, এটা অ্যাকসেপ্ট করতে হয়, মানে বাচ্চার জীবন বাঁচানোর জন্য ওইটাকে অ্যাকসেপ্ট করতে হয়, সাইড এফেক্ট হিসেবে আমি ধরে রাখতে পারি, সাইড এফেক্ট হিসেবে ধরে রাখতে হবে। আর তাছাড়া বাচ্চাদের রেডিওথেরাপি, অনেক রেডিওথেরাপি আছে বাচ্চাদের, এবং তারা সেটা কেমোথেরাপির থেকে বরং আরো ভালোভাবে সেটাকে নিতে পারে। আচ্ছা, এছাড়া আপনি যেগুলো বললেন, যে ধরনের কেস আপনি হ্যান্ডেল করেছেন এত বছরে, আপনার অভিজ্ঞতা থেকে আমি শুনতে চাইছি, এই ধরনের কেসে এই থেরাপিগুলোর পরে কতটা সাকসেস পাওয়া যায়? দেখুন, কিডনি টিউমারটার কথা আমি বলি। কিডনি টিউমারটা বাচ্চাদের নেফ্রোব্লাস্টোমা যেটা বললাম, তার একটা পোশাকি নাম আছে, সেটাকে আমরা বলি উইলিয়ামস টিউমার, মানে যে সাহেব এটাকে বের করেছিলেন তার নামে এটাকে উইলিয়ামস টিউমার বলা হয়। এবার উইলিয়ামস টিউমার যদি স্টেজ 1-এ ধরা পড়ে, তার সেরে যাওয়ার এর মোটামুটি 98% থেকেও বেশি, অর্থাৎ, এবং এই স্টেজটা ধরুন স্টেজ 1 মানে টিউমারটা কিডনির মধ্যে, স্টেজ 2 টিউমারটা কিডনির একটু বাইরে এসছে, স্টেজ 3 টিউমারটা শরীরের এক দিক থেকে অন্য দিকে গেছে, এবং স্টেজ 4 সারা শরীরে ছড়িয়ে গেছে। এবার এই যে বিভিন্ন ধাপগুলো 1, 2, 3, 4 এইগুলো এক একটা যাওয়া মানে পেশেন্টের সেরে যাওয়ার সংখ্যাটাও ক্রমশ কমে আসবে। তারপরে হচ্ছে টিউমারটার বায়োলজিক্যাল বিহেভিয়ার, অর্থাৎ তাকে আমরা বলি আমাদের ডাক্তারি ভাষায় ফেভারেবল, মানে যেটা ভালোর জন্যে, একটা হচ্ছে আনফেভারেবল, ওই কিডনির টাইপটা, সেটার ওপরও ডিপেন্ড করে। এবার এই যদি আমরা উইলিয়ামস টিউমার স্টেজ 1 ফেভারেবল পাই, ডেফিনেটলি আমাদের 99-100% সাকসেস রেট ঠিকভাবে চিকিৎসা হলে। আবার যদি স্টেজ 4 আমরা আনফেভারেবল পাই, তার সেরে যাওয়ার চান্স 25-30%। আচ্ছা, আর যদি আপনি শুরুতে যে কথাটা বলছিলেন সেটা নিয়ে একটা প্রশ্ন থাকছে, এই ধরনের অ্যাপেন্ডিসাইটিস বা টিউমার, এক্ষেত্রে আপনি বললেন যে একটা সময় থাকে যে 6 মাসের মধ্যেও শিশুদের দেখা যায়, 6 মাস বয়সের শিশুদের, সেক্ষেত্রে কি কি কারণ হতে পারে? আপনি তো বলছেন যে আমাদের ডেইলি যে লাইফস্টাইল সেটা একটা এফেক্ট পড়ে এগুলোতে, তো একটা 6 মাসের শিশুর ক্ষেত্রে তো সেটা নয়, সেক্ষেত্রে কোন জিনিসটা এফেক্ট করে তাদের শরীরে?
মানে টিউমার বা অ্যাপেন্ডিসাইটিস হ্যাঁ, দুটোর হ্যাঁ, ক্ষেত্রে হ্যাঁ, জিজ্ঞেস করছেন দুটোর তো? ক্ষেত্রেই জিজ্ঞেস করছি। আমরা ধরুন অ্যাপেন্ডিসাইটিস একটু আলোচনাটা থামিয়ে আমরা ফোনটা একবার ধরে নেব, কি বলছেন তারা শুনবো। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। হুম আমি সাঁতরাগাছি থেকে করছি। হুম তবে আমার ছেলে ঈদে খাওয়া দাওয়া করেছিল, ওর 8 বছর বয়স। তো এখন পেটটা খালি ফুলে আছে, পটিও আসছে না, পেটটাও আসছে না। এখন কি করে খাওয়ালে ঠিক হবে না বলেন তো? দেখুন, পটি হচ্ছে না এবং সঙ্গে থাকুন আপনি। না, শুনুন, এবার পটি হচ্ছে না, পেটটা ফুলে আছে, অর্থাৎ এর কোনো একটা জায়গায় ওর পটির যে রাস্তা, সেই রাস্তার কোনো একটা জায়গায় আটকানো আছে। হ্যাঁ, সেই জন্যই এটা হচ্ছে না। এটা একটা স্বাভাবিক আটকানো হয়, মানে কোনো একটা জায়গায় আটকে গেছে, সেটা অন্ত্রর মধ্যেও হতে পারে, অন্ত্র দেওয়ালেও হতে পারে, অন্ত্রর বাইরেও হতে পারে, 3টে লেভেলে হতে পারে। এই তাছাড়া আর একটা রোগ আছে বাচ্চাদের ক্ষেত্রেই যেটা হয়, যেটা বড়দের ক্ষেত্রে বিশেষ হয় না, সেটা হচ্ছে হার্সপ্রাং ডিজিজ বলে একটা রোগ আছে। সেটাও বেশ, নামটাও বেশ কটমটো নাম, হার্সপ্রাং ডিজিজ। এই রোগটায় কিন্তু সেইভাবে সেই অর্থে কোনো অবস্ট্রাকশন হয় না। এই রোগটায় অন্ত্রের কিছুটা অংশ, তার নার্ভটা ঠিকমতো কাজ করে না, যার জন্যে পেটটা ফুলে ওঠে এবং পায়খানা হয় না। এবার এই রোগটা কিন্তু ধরবার জন্য একদমই যারা শিশু শল্য চিকিৎসক বা পেডিয়াট্রিক সার্জন, তাদের শরণাপন্ন ছাড়া হওয়ার উপায় নেই, কারণ এই রোগটা একমাত্র তারাই ধরতে পারে। কিছু কিছু আমাদের উপসর্গ আছে, কিছু কিছু পরীক্ষা আছে, এগুলো আমরা করে রোগটা ধরতে পারি। আর এই রোগটা যদি না হয়, তাহলে যে রোগগুলো পড়ে থাকলো সেগুলো হচ্ছে কোনো একটা জায়গায় অন্ত্র আটকেছে, যেটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে টিউমার হতে পারে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো একটা জায়গায় ন্যারোয়িং ছিল, যেটা হয়তো এতদিন অবধি চলছিল, যেটা একটু আগে বললাম, এবার বাচ্চাটা বড় হয়ে যাওয়াতে সেই জায়গাটার কাজ করছে না। এইগুলো সাধারণত আমরা সিটি স্ক্যান অ্যাডভাইস করি। এবারে সিটি স্ক্যানের মাধ্যমে কোন জায়গাটা আটকানো থাকছে এবং তার আগে পরে কি অসুবিধে আছে সেগুলো সব জানা যায়। সেই জন্যে সিটি স্ক্যান করে তারপরে চিকিৎসাটা করার দরকার আপনার ক্ষেত্রে। বেশ, এবার আমরা আলোচনায় ফিরবো, কারণ আমাদের হাতে খুব বেশি আর সময় নেই। আমার যে প্রশ্নটা ছিল যে 6 মাসের শিশুর মধ্যে এমন কি এফেক্ট থাকতে পারে যার জন্য সে টিউমার বা অ্যাপেন্ডিসাইটিস এইগুলোতে আক্রান্ত হচ্ছে? টিউমারটা ধরুন 6 মাসের মধ্যে যখন হচ্ছে, সেই টিউমারগুলো আমরা ধরে নিই যে এগুলো জেনেটিক্যালি অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর থাকে এবং সাধারণভাবে ওই 6 মাসের বাচ্চা তো পারিপার্শ্বিক এফেক্টে কিছু হয় না, সেই জন্য জেনেটিক ব্যাপার থাকে এবং কিছু কিছু উপসর্গ থাকে। যেমন ধরুন, প্রধান উপসর্গ হচ্ছে যদি দেখা যায় যে বাচ্চার পেটের দিকটা খুব বেশি ফোলা, কারণ ছোট বাচ্চাদের যেসব টিউমারগুলো বললাম আমি, নিউরোব্লাস্টোমা বা হেপাটোব্লাস্টোমা বা নেফ্রোব্লাস্টোমা, এইগুলো বেশিরভাগই, বা র্যাবডোমায়োসার্কোমা, এই যে টিউমারগুলো বড় বড় সব নাম আছে, এই টিউমারগুলো বেশিরভাগই পেটের মধ্যে হয়, পেট বা বুকের মধ্যে। এবার দেখা যায় যে তার পেটটা ফুলে উঠছে অথবা তার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, পেট বুক। আর তার বাইরে চোখের মধ্যে যদি টিউমার হয়, তখন দেখা যাবে চোখটা ঠেলে বেরিয়ে আসছে। এই রোগগুলো সাধারণভাবে 6 মাস 1 বছরের মধ্যেই কমন, এবং এই রোগগুলো যদি যত কম বয়সে হবে তত তাদের সার্জারি করে সাকসেস রেট বেশি। একটু বেশি বয়সে হয়, সাকসেস রেটটা আবার কমে যায়। বেশ, আমরা আজকের পর্বে দেখলাম যে শিশুদের যে সমস্ত আমরা সাধারণ রোগগুলো চোখের সামনে দেখতে পাই, জ্বর, ঠান্ডা, কাশি, নানা রকম, তার পাশাপাশি কিন্তু তাদের শরীরে মারাত্মক গুরুতর বেশ কিছু রোগও বাসা বাঁধতে পারে। আর সেই রোগগুলো সম্বন্ধে আজকের পর্বে আমরা আলোচনা করলাম। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর দেবাশিস মিত্র, পেডিয়াট্রিক সার্জন। তার থেকে একেবারে বিস্তারিত জানলাম, আপনাদেরও সমস্যার সমাধান করার চেষ্টা করলাম। আর শিশুদের এই ধরনের রোগ সম্বন্ধে আরো জানাতে আমরা আগামী 2 সপ্তাহের যে কোনো একটি পর্বে আবারও ডক্টর বাবুকে নিয়ে আমরা হাজির হব। সেখানে আমরা আরো বিস্তারিতভাবে আপনাদের যে সমস্ত সমস্যা রয়েছে সমস্তটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। হ্যালো ডাক্তারবাবু, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।